শুরুতে একটু জানতে চাই যে নানান সময় কখনো সকালে কখনো বিকালে মধ্যরাতে সন্ধ্যায়, হ্যাঁ ইভেন ঈদের দিনও আমরা হঠাৎ করে মাঝরাতে ফোন কল পাই, মেসেজ পাই যে আমার একজন রুমমেট মারা গেছে, আমার বাবা মারা গেছে, ভাই মারা গেছে, এখন আমি কি করব, আমি লাশটা দেশে পাঠাতে চাই। এমন প্রশ্ন আমরা অনেক প্রবাসীর কাছ থেকে পেয়ে থাকি। একটু প্রশ্ন আমাদেরকে জানাবেন কি যে একজন প্রবাসী মারা যাওয়ার পরে ওই লাশটা দেশে আনার প্রক্রিয়াটা আসলে কিভাবে শুরু হয়, কোন জায়গা থেকে শুরু হয়? ধন্যবাদ আপনাকে। আপনারা জেনে খুশি হবেন যে যারা বিদেশে মারা যায় তাদের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগ আছে সেই লাশটা নিয়ে আসার জন্যে, এবং আমরা দূতাবাসের মাধ্যমে প্রথমত এই কাজটা করে থাকি। প্রক্রিয়া বলতে প্রথমে যেটা করা হয়, একজন লোক যখন বিদেশে মারা যায় এটা মূলত কোম্পানির দায়িত্ব, এবং চুক্তি অনুযায়ী কোম্পানি বা সেই কফিল তার নিজ খরচে এটা পাঠিয়ে থাকে। কিন্তু যদি এটা ব্যর্থ হয় যে লাশটা সে পাঠাতে চাচ্ছে না অথবা সে ফাইন্যান্সিয়ালি দুর্বল, সেই ক্ষেত্রে যদি বৈধ কর্মী হয়, মানে বৈধ কর্মী মানে যাওয়ার সময় সে যদি বিএমইটির ক্লিয়ারেন্স নিয়ে গিয়ে থাকে, তাহলে সরকারের কাছে আবেদন করতে পারে। সরকারের কাছে মানে কি, পরিবার ওয়েজার্নাস কল্যাণ বোর্ডের মহাপরিচালক বরাবর সরাসরি আবেদন করতে পারবে, অথবা জেলা কর্মসংস্থান জনশক্তি অফিসেও যে জেলাতে আছে সেখানে গিয়ে সহকারী পরিচালকের মাধ্যমেও মহাপরিচালক ওয়েজার্নাস কল্যাণ বোর্ড বরাবর অ্যাপ্লিকেশন করতে পারবে লাশ আনার জন্য, এবং বিনা খরচে এই লাশটা আনার সরকার ব্যবস্থা করবে। যখন ওয়েজার্নাস কল্যাণ বোর্ডে এই চিঠিটা আসবে, বোর্ডের একজন কর্মকর্তা এটা দূতাবাসে পাঠাবে। দূতাবাসে একটা দূতাবাসের যে আমাদের লেবার উইং আছে, লেবার উইংয়ের সম্মানিত মিনিস্টার আছে, কোনো লেবার উইংয়ে কাউন্সিলর আছে, তারপরে ফার্স্ট সেক্রেটারি আছে, সেকেন্ড সেক্রেটারি আছেন। ওনারা তখন উদ্যোগ নিয়ে সেই কোম্পানিতে গিয়ে কোথায় লাশটা আছে, মর্গে আছে কিনা অথবা কোনো হসপিটালে আছে কিনা, সেই লাশটার বিস্তারিত জেনে, এবং যদি তাদের কোনো নিকটাত্মীয় ওখানে থেকে থাকে অথবা একই সাথে কাজ করে, তাদের সাথে কন্ট্যাক্ট করে সেই লাশটা দ্রুততম সময়ের ভিতরে পাঠানোর ব্যবস্থা করা হয়ে থাকে। তবে এই ক্ষেত্রে যদি আপনার বৈধ কর্মী না হয়, মানে ওভারস্টের কারণে হয়তো সে অবৈধ হয়ে গেছিল অথবা যাওয়ার সময় বিএমইটি নিয়ে যায়নি, সেই সব কারণে যদি এটা হয়ে থাকে, তাহলে পরিবার নিজে টাকা খরচ করে যে কয় টাকা লাগবে এই প্রক্রিয়াতেও সে আনতে পারে। সেই ক্ষেত্রেও সরকার সহায়তা করবে। সরকার সহায়তা করবে বলতে এই ওয়েজার্নাস কল্যাণ বোর্ডের মহাপরিচালক বরাবর আবেদন করতে হবে যে আমরা ব্যয়ভার বহন করব, সরকারের পক্ষ থেকে কিভাবে লাশটা দ্রুততম সময় আনা যায়। তখন কল্যাণ বোর্ড থেকে একটা চিঠি দেয়া হবে আমাদের দূতাবাসগুলোতে, দূতাবাস যে শ্রম উইং আছে সেখান থেকে তড়িৎ ব্যবস্থা নিয়ে এই লাশটা পাঠানো হবে। ধন্যবাদ। এই যে প্রক্রিয়াটা আমরা সম্পন্ন করলাম, প্রসিডিউরগুলো বললেন, এগুলো হয়ে গেল। এখন যখন এই লাশটা দেশে আসবে, ধরে নিলাম যে আগামীকালকে আসবে, এক্ষেত্রে পরিবার আসলে এই মেসেজটি কিভাবে পায়, কারা দেয়? যখন একটা লাশ ওখান থেকে পাঠানো হয়, তখন বিমানে বোর্ডিং হওয়ার পরেই এটা বিমান থেকে, এটা বাংলাদেশ বিমান হতে পারে, অন্য যে কোনো এয়ারলাইন্স হতে পারে, বিমান থেকে তার আত্মীয়র কাছে একটা চিঠি পাঠানো, একটা মেসেজ পাঠানো হয় যে এই বুকিং দেয়া হয়েছে লাশটা, এবং ওখানে কার্গোতে গিয়ে সেই এই ফ্লাইটের যত টাইম বলে দেয়া হয়, এবং সেই টাইমে এখানে রিসিভ করবে, এবং তার নাম, কন্ট্যাক্ট নাম্বার, এভরিথিং সেখানে দেয়া হয়ে থাকে। আমাদের সরকারি পর্যায়ে যদি আসে, সরকারি ব্যবস্থাপনায় আসে, তাহলে দূতাবাস থেকে আমাদের কাছে মেইল করা হয় যে এই লাশটা এখানে পাঠানো হলো, সরকারি খরচে পাঠানো হলো। তখন আমরা সেগুলোর অবস্থাটা জানতে পারি। যেহেতু প্রতিদিন আমাদের 10 থেকে 15টা, অনেক সময় বেশিও লাশ আসে, আবার কোনো দিন হয়তো কম আসে, কিন্তু গড়ে 10-12টা লাশ আমরা দেখতে পাই যে প্রতিদিন আসছে। সুতরাং সব লাশের সংবাদ প্রবাসী কল্যাণ ডেস্কের কাছে থাকে না।
বাট তাদের আত্মীয় যারা রিসিভ করবে তাদের কাছে কিন্তু বিমান এয়ারলাইন্স থেকে তাদের কাছে সংবাদ দিয়ে দেওয়া হয়, এবং সেই সংবাদের পরিপ্রেক্ষিতে তারা যখন আমাদের কাছে এটা জানায় যে আমাদের এত তারিখে এই বিমানের লাশটা আসবে, তখন আমরা বলে দিই, তারা এই প্রবাসী কল্যাণ ডেস্কের মাধ্যমে যে 35,000 টাকা দেওয়া হয় দাফন কাফনের জন্য। এখন হচ্ছে যে পরিবারের সদস্যরা বিমানবন্দরে এসে ফোন পেয়ে আসলেন, মরদেহটা রিসিভ করলেন, রিসিভ করার পর আমরা প্রায় সময় দেখি যে আপনাদের বিমানবন্দরে যে প্রবাসী কল্যাণ ডেস্ক যেটি আছে সেখানে তারা আসেন, এখান থেকে আপনারা তাদেরকে 35,000 টাকার একটি নগদ চেক দিয়ে থাকেন এবং আরো সরকারের যে সহায়তা প্রদান করে সেই সম্পর্কে অবহিত করেন। তাহলে এইখানে আসার, আপনাদের এখানে যে আসেন, এখান থেকে সহায়তা বা সহযোগিতা পেতে সেই প্রবাসী স্বজনকে আসলে কি নিয়ে আসতে হয় এবং আপনারা এখান থেকে কি সহায়তা করেন? ধন্যবাদ। আমরা আসলে যারা এই মৃত কর্মীদের আত্মীয় স্বজন লাশটা রিসিভ করতে আসে, আমরা যদি আগের থেকে জানতে পারি বা ওনারা যদি আমাদের সাথে যোগাযোগ করেন যে আমাদের লাশটা এই দিন আসতেছে, আমরা কি কি কাগজপত্র আনলে ওই টাকাটা পাবো, আমরা তাদেরকে বলে দিই যে আমরা সাধারণত স্ত্রীকে প্রেফার করি। যদি বিবাহিত হয় তাহলে স্ত্রীর যদি নিজে আসে তাহলে তার ভোটার আইডি কার্ডটা আনবে, আর একটা পারিবারিক সনদ ইউনিয়ন চেয়ারম্যানের কাছ থেকে, অথবা যদি সিটি কর্পোরেশন হয় তাহলে সিটি কর্পোরেশনের কমিশনারের কাছ থেকে আনলো, অথবা পৌরসভা হলে সেখানে কমিশনারের কাছ থেকে এই জিনিস নিয়ে আসতে পারে, পারিবারিক ওয়ারিশ সনদ। আর যদি কেউ ওই স্ত্রী না এসে যদি তার অন্য কেউ আসে, ভাই আসে অথবা দেবর আসে অথবা কোনো আত্মীয় স্বজনকে পাঠায়, তাহলেও এই চেয়ারম্যানের কাছ থেকে একটা পাওয়ার নিয়ে আসবে, তার মানে অথরাইজেশন নিয়ে আসবে যে আমি তার পক্ষে এই লাশটা রিসিভ করব। সুতরাং এখানে অনাপত্তিপত্র মতো এটাও ক্ষমতা অর্পণ, এটা কিন্তু চেয়ারম্যান লিখে দেবে যে উনি যেতে পারছেন না, ওই স্ত্রীর স্থানে তার ভাই এসে লাশটা রিসিভ করবে। এখন আমরা রিসিভ করার সময় এই যে দুইটা চেয়ারম্যানের কাছ থেকে দুইটা ডকুমেন্ট আমরা রাখবো, আর হচ্ছে ওয়াইফ এবং যে রিসিভ করতে আসছে তার ভোটার আইডির একটা ফটোকপি আমরা রাখি। এছাড়া আর কোনো হ্যাসল তাদের নেই, তাদেরকে আর কিচ্ছু করতে হবে না। এই 4টা জিনিস যদি তার থাকে, আমরা এখানে তার 35,000 টাকার চেক দিয়ে দেব। এছাড়াও আমাদের কিন্তু 2টা অ্যাম্বুলেন্স আছে এই ঢাকা শহরের ভিতরে। আমরা কিন্তু ফ্রি মেডিকেল কোনো যদি অ্যাটেনশন হয়, কোনো জায়গাতে ভর্তি করতে হয়, অথবা শহরের ভিতরে যদি কাউকে পৌঁছে দিতে হয়, লাশ হোক অথবা রোগী হোক, তাহলে কোনো টাকা লাগে না। কিন্তু যদি শহরের বাইরে হয়, মানে ঢাকা শহরের বাইরে যদি হয়, তাহলে ওয়েজার্নার্স কল্যাণ বোর্ডের একটা নির্ধারিত ফি আছে, সাধারণত কিলোমিটার প্রতি 40 টাকা, আর বডি ভাড়া 1000 টাকা। এছাড়া টোল যেগুলো আছে, বিভিন্ন ফেরি ভাড়া, এগুলো ওয়ান ওয়ে এই পরিবারকে বহন করতে হবে, কর্মীর পরিবারকে। আর টাকাটা যেহেতু আমরাই দিয়ে দিই, সুতরাং ওখান থেকে কর্মী কিন্তু এই টাকাটা পরিশোধ করতে পারবে। তার মানে হচ্ছে 35,000 টাকা যেটি দিচ্ছেন সেটি হচ্ছে যে লাশ দাফন এবং থেকে লাশটা তার বাড়ি পর্যন্ত নিয়ে দাফন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য এটা দিচ্ছে। সুতরাং তিনি চাইলে সেটা ওই বাবদই খরচ করবে, ওই বাবদই খরচ করবে, মানে বরং তার হয়তো পরিবহন বাবদ 10,000 টাকা খরচ হবে, বা অন্য কার্যক্রম সব মিলিয়ে 35,000 টাকা আসলে মোর দ্যান ইনাফ। এইভাবেই ধরা হয়েছে যে তার অ্যাম্বুলেন্স ভাড়া, তার থাকা খাওয়া যাতায়াত, এই যারা এই কাজের সাথে সংশ্লিষ্ট সব কিছু মিলিয়েই আসলে 35,000 টাকা। এরপরে আমরা যেটি জানি যে পরবর্তীতে আরো 3 লক্ষ টাকা দেওয়া হয়, সেটি কারা দেন এবং কেন দেন? এখন এই যেহেতু একজন পরিবারের যে মেইন উপার্জনকারী সে বিদেশে গেছিল, গিয়ে সে মারা গেছে, মানে আর্থিকভাবে পরিবারটা ক্ষতিগ্রস্ত। সুতরাং কল্যাণ বোর্ড থেকে এই পরিবারকে, বিশেষ করে তার যারা বৈধ ওয়ারিশগণের ভিতরে 3 লক্ষ টাকার আর্থিক অনুদান দেওয়া হয়ে থাকে। এটা মূলত যাতে এই যে একজন
প্রবাসী কর্মী, সে বিদেশে কাজ করতে গেছিল কিন্তু গিয়ে মারা গেছে, ফলে পরিবারটা এখন নিঃস্ব হওয়ার অবস্থা। তাহলে এই যে কম্পেনসেশন একটা, যে একটা ক্ষতিপূরণ, সেই ক্ষতিপূরণটা যাতে তাদের অন্তত কিছুদিন লাঘব হয়, যে 6 মাস হতে পারে, 1 বছর হতে পারে। এছাড়াও এখন কিন্তু সবাই বিমার আওতাভুক্ত। এটা সম্পর্কে একটু জানবো, তার আগে একটু বলবেন যে এই যে 3 লক্ষ টাকা দেওয়া হয় সেটা লাশ দাফনের আসলে কতদিনের মধ্যে দেওয়া হয়? এটা আমরা যে বিমানবন্দর থেকে যখন লাশটা রিসিভ করলাম এবং 35,000 টাকা চেক দিলাম, আমরা কিন্তু সাথে সাথে এটা ইআরপিতে, আমাদের যে ডাটাবেজ আছে ইআরপি সফটওয়্যারে আমরা এটা এন্ট্রি দিয়ে দিই। এন্ট্রি দেওয়ার সাথে সাথে এটা একটা তার নামে একটা ফাইল খুলে যায়। এই ফাইলটা পরবর্তী নেক্সট যে মিটিং হবে, বোর্ড মিটিংয়ে এটা পাস হয়ে গেলে স্যাংশন লেটার এটা জেলা কর্মসংস্থান জনশক্তি অফিসে চলে যাবে। এটা সম্ভবত মানে 2 মাসের আগেই মোটামুটি চলে যায়। এটা কি আবার কি বিমানবন্দরে এসে রিসিভ করতে হয় নাকি তিনি? না, আর বিমানবন্দরে তাকে আসা লাগবে না। এরপরে এই যে স্যাংশন লেটার 4টা জায়গাতে পাঠানো হয়। একটা হচ্ছে কর্মীর পরিবারের কাছে পাঠানো হয়, আরেকটা হচ্ছে ডিসি স্যারের ওখানে পাঠানো হয়, ইউনো অফিসে পাঠানো হয়, এবং জেলা কর্মসংস্থান জনশক্তি অফিসে সহকারী পরিচালক বরাবর পাঠানো হয়। তখন এই জেলা কর্মসংস্থান জনশক্তি অফিস থেকে পরিবারের সাথে যোগাযোগ করা হয় যে আপনার নামে একটা স্যাংশন লেটার আছে, আপনার কিছু কাগজপত্র রেডি করে জমা দিতে হবে, চেয়ারম্যানের কাছ থেকে কিছু কাগজপত্র লাগবে, সনদপত্র, এবং একটা অঙ্গীকার নামা লাগবে, 400 টাকার স্ট্যাম্পে একটা অঙ্গীকার নামা, এটা দিতে হয়। ফলে সব কিছু মিলিয়ে দেখা যায় যে ওখানে ওই কাগজপত্র যত তাড়াতাড়ি দিতে পারবে তারা রেডি করে, তত তাড়াতাড়ি কিন্তু আমার জেলা কর্মসংস্থান জনশক্তি অফিসের মাধ্যমে ওই জান্নাত কল্যাণ বোর্ডে আমরা এটা পাঠিয়ে দিব। তো যখনই পাঠিয়ে দিব, তার আবার নেক্সট বোর্ড মিটিংয়ে ওটা পাস হয়ে গেলে তখন ইএফটির মাধ্যমে ওই অ্যাকাউন্টে চলে যাবে। যে ওয়ারিশ আছে, ওয়ারিশদের মধ্যে একজনের অ্যাকাউন্ট নাম্বার দেওয়া হবে। যদি তারা একজন টাকা নিতে না চায়, 2 জন নিতে চায়, তখন 2টা অ্যাকাউন্ট নাম্বার দিলে আমরা ওই জান্নাত কল্যাণ বোর্ডের মাধ্যমে, ইএফটির মাধ্যমে অ্যাকাউন্টে টাকা চলে যাবে, তাকে কোথাও যেতে হবে না। ধন্যবাদ। সাম্প্রতিক সময় আমরা একটা বিষয়ে জানলাম, বিভিন্ন মাধ্যম থেকে জেনেছি, তবে আপনার থেকে খুব বেশি জেনেছি, সেটি হচ্ছে যে বৈধভাবে যারা প্রবাসী গিয়ে থাকে এবং নির্ধারিত একটা সময়ের মধ্যে যদি দুর্ভাগ্যবশত যে কোনোভাবে যখন তিনি মারা যান, জীবন বীমা থেকে একটা সহায়তা পাওয়ার কথা আমরা প্রায় সময় বলতে শুনি। দাদা একটু বলবেন কি যে আসলে এটি কারা পেয়ে থাকেন, এক্ষেত্রে কর্মীর কি থাকতে হয় এবং কতটুকু আর্থিক সহায়তা তারা পাবেন এবং সেটা কোথা থেকে কিভাবে সংগ্রহ করবেন? ধন্যবাদ আপনাকে। যারা 2023 সালের জানুয়ারি থেকে বিএমইটির ক্লিয়ারেন্স নিয়ে মানে বৈধভাবে বিদেশে চাকরি ভিসায় গমন করছেন, তারা সবাই কিন্তু বিমার আওতাভুক্ত। মানে কি, তাদের কাছ থেকে সরকার 1000 টাকা করে কিন্তু নিচ্ছে। সরকার মানে এটা, এই টাকাটা জীবন বিমা সাথে একটা এমওইউ আছে, জীবন বিমা এই টাকাটা নিয়ে যাচ্ছে, এবং এটা একটা বলতে পারেন এককালীন প্রিমিয়াম সব কর্মীর কাছ থেকে নেওয়া হচ্ছে। ফলে যেহেতু সে ইনশিওর্ড আছে, একটা বিমার অধিভুক্ত আছে, সুতরাং যদি সে 6 মাসের ভিতর চাকরিচ্যুত হয়ে দেশে আসে তাহলে কিন্তু 50,000 টাকা পাবে। যদি সে শারীরিক কারণে, কোনো জটিল রোগের কারণে অথবা যে কোনো অ্যাক্সিডেন্টের কারণে দেশে আসলো, তাহলেও বিমার আওতায় কিন্তু 50,000 টাকা পাবে, এবং আরও চিকিৎসা বাবদ আরও 1 লক্ষ টাকা পাবে। এছাড়াও যদি সে 5 বছরের মধ্যে মারা যায় তাহলে জীবন বিমা থেকে 10 লক্ষ টাকা পাবে। সেটা কি 2023 সালের জানুয়ারির পরে যারা গেছে, 2023 সালের জানুয়ারির পরে যারা গমন করেছেন তারা এই সুবিধাটা পাচ্ছেন। যারা তাহলে 3 লক্ষ টাকা তো কল্যাণ বোর্ড থেকে পাবেই, আরও 10 লক্ষ টাকা কিন্তু জীবন বিমা থেকে পাবে। সুতরাং এটা এখন মানে একটা বড় সিকিউরিটি বলা যায় যে প্রবাসীদের কর্মীদের জন্যে, যে বিদেশ গেলেই তারা মিনিমাম 13 লক্ষ টাকা তাদের কাছে একটা ইনশিওর্ড আকারে থাকলো। এছাড়াও দেখা গেছে
যে আপনি হয়তো জিজ্ঞেস করতে চাচ্ছিলেন যে যারা 2023 সালের আগে গেছে তাদের জন্যে কি আছে। এটা বিভিন্ন সময়ে বিমার বিভিন্ন স্কিমে ছিল, তবে 23 সালের আগে যারা গেছে তাদের 2 বছরের ভিতরে যদি মারা যায় তাহলে 5 লক্ষ টাকা করে পাওয়ার একটা প্রভিশন ছিল। তবে অনেক আগে যারা গেছে তাদের তো বিমাভুক্ত ছিল না, যার কারণে তাদের এই বিমার আওতায় টাকা পাওয়ার সুযোগ নেই। তবে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের যে 3 লক্ষ টাকা, এটা কিন্তু তারা বৈধ কর্মী হলে অবশ্যই পাবে। দাদা, এই যে জীবন বীমার এই টাকাটা যদি তিনি ক্লেম করতে চান বা আবেদনটা আসলে তিনি কোথায় করবেন, কিভাবে করবেন? এটা জীবন বীমাতে এসে যোগাযোগ করলেই যে বিএমইটির স্মার্ট কার্ড থাকতে হবে এবং অন্যান্য যে সে বিদেশ গেছিল অথবা বিদেশ গিয়ে মারা গেছে সেই ডকুমেন্ট দিলেই এটা জীবন বীমা থেকে একটা ফাইল উঠে তাদের এই কেসটা সম্পন্ন করবে তারা। ওকে দাদা, এবার একটু আবার আমরা লাস্টের দিকে আসি। সেটি হচ্ছে যে নানান সময় আমরা শুনি যে সৌদি আরবে বা বিভিন্ন দেশে যারা মারা যান অনেক সময় কোম্পানির পক্ষ থেকে বকেয়া বেতন নানান কিছু বিল পরিশোধ করা হয়। এই টাকাটি আসলে বাংলাদেশে কোথায় কিভাবে আসে? আপনি ভালো প্রশ্ন করেছেন। এই যে আর্থিক অনুদান ছাড়াও আরও কিছু সুযোগ সুবিধা সরকারিভাবে প্রবাসী কর্মীদের মানে পক্ষে সরকার কিন্তু এনে তাদের পরিবারকে দিয়ে থাকে। এটা একটা বড় মানে সহায়তা বলবো আমরা, এই জন্যে যে একজন মৃত প্রবাসী কর্মীর পরিবারের পক্ষে কিন্তু সম্ভব না বিদেশ থেকে টাকা নিয়ে আসা। এই জন্যে সরকার কি করেছে যে মারা যাওয়ার পরে তার যে ইন্স্যুরেন্সের টাকা, বকেয়া বেতনের টাকা, সার্ভিস বেনিফিট যদি তার মালিকের কাছে অথবা কোম্পানির কাছে সার্ভিস বেনিফিট পড়ে থাকে অথবা বকেয়া বেতন জমা হয়ে থাকে, যদি এটা কেউ জানতে পারে এবং যদি ক্লেম করে তাহলে সে এই জেলা কর্মসংস্থান জনশক্তি অফিসের মাধ্যমে পরিবার থেকে আবেদন করতে হবে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড বরাবর, বোর্ডের মহাপরিচালক বরাবর, যে আমার এই স্বামী অথবা ভাই অথবা আমার ছেলে এই দেশে ছিল, এই কোম্পানিতে কাজ করতো, এই কফিলের আন্ডারে কাজ করতো, এত টাকা তার কাছে পাওনা আছে, এটা তুলে আনার জন্য এবং আমাদেরকে ফেরত দেওয়ার জন্য এটা অনুরোধ জানা। এইভাবে যদি একটা সে দরখাস্ত লেখে তাহলে দূতাবাসে আবার ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড থেকে এই চিঠিটা পাঠানো হবে। পাঠানো হলে তখন দূতাবাস ওখানে দেখবে যে আসলে এর ক্রেডিবিলিটিটা কতটুকু। একটু জানিয়ে রাখি যে কিছুক্ষণ আগে আমরা এই প্রবাসী ডেস্কের সামনে একটি মরদেহ দেখলাম। সেই মরদেহের সাথে যে মানে পেপারসটা আসে সেখানে দেখলাম 41,145 রিয়ালের একটা লেখা আছে যে তিনি সেই টাকাটি পাবেন, ক্ষতিপূরণ, বকেয়া। এখন অনেক সময় আমরা দেখি যে এই প্রবাসীদের পরিবাররা যখন মরদেহটা নিয়ে যান তখন বক্সের ভিতরে টাকা পয়সাগুলো খোলার চেষ্টা করেন, আবার অনেকে মনে করেন যে আপনাদের ট্যাক্স থেকে আপনারা সেই টাকাটা দিয়ে দিবেন। না না না, এটা আসলে তিনি কোথায় পাবেন? এটা ওই একই প্রক্রিয়ার মাধ্যমে যেতে হবে যে এটা দুইভাবে আসে। একটা হচ্ছে যে আমি যেটা বলতেছিলাম যে জেলা কর্মসংস্থান জনশক্তি অফিস অথবা ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডে সরাসরি তারা দরখাস্ত করতে পারবে এই টাকাটা এনে দেওয়ার জন্য। আবার তারা অনেক সময় পাওয়ার দিতে পারে, ওইখানে যে লোক আছে তাকে পাওয়ার দিয়ে দিল, মানে সরকারকে পাওয়ার না দিয়ে সে ওখানকার লোককে পাওয়ার দিল ওই টাকাটা তোলার জন্য। কিন্তু এই ক্ষেত্রে যেটা হয় যে নিজের আত্মীয় হোক বন্ধুবান্ধব হোক তাকে পাওয়ার দিলে ওই টাকাটা পরবর্তীকালে আর পাওয়া যায় না এবং মিসিং হওয়ার সম্ভাবনা থাকে। যদি দেখা যায় যে সরকারকে সে পাওয়ার দেয়নি, অনেক সময় এটা অনেক সময় দেখা যায় যে এমবাসিতে কপিল যদি ভালো হয় তাহলে এমবাসিতে টাকাটা দিয়ে দেয়, তখন এমবাসি কী করে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডে পাঠায়, বোর্ড থেকে স্যাংশন হয়ে একই প্রক্রিয়ার মাধ্যমে তারা আবার জনশক্তি অফিসের মাধ্যমে কাগজপত্র আহ্বান করে, কারা বৈধ ওয়ারিশ আছে সেইগুলো তদন্ত করে তারপরে তাদেরকে এটা দেয়া হয়। সুতরাং এই স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে এই কাজটা কিন্তু সরকারিভাবে আমরা করে থাকি, কারণ এখানে কোনো নগদ টাকার লেনদেন হয় না। এখানে ওখানকার যে টাকাটা সে বকেয়া বেতন হোক, সার্ভিস বেনিফিট হোক আর ক্ষতিপূরণের টাকা হোক, সেটা সরকারের কাছে আসে, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডে আসে। বোর্ড থেকে পরবর্তীকালে তার বৈধ যারা ওয়ারিশ আছে
সেটা শনাক্ত করে জেলা কর্মসংস্থান জনশক্তির মাধ্যমে এই কাজটা করা হয় ফিল্ড পর্যায়ে, এবং পরবর্তীকালে ইএফটির মাধ্যমে, মানে মোবাইল ডিজিটাল ব্যাংকিংয়ের মাধ্যমে তাদেরকে এই টাকাটা দেয়া হয় ওয়ারিশগণকে। দাদা, আজকে শেষ প্রশ্ন সেটি হচ্ছে, আমরা তো বিভিন্ন তথ্য পেলাম আপনার কাছ থেকে যে সরকার, ওয়াইজ কল্যাণ বোর্ড, প্রবাসী ডেস্ক আপনার যারা আছেন, নানানভাবে প্রবাসীদেরকে সহায়তা করার বিষয়টা আপনি উপস্থাপন করলেন। এই জায়গায় আসলে মাঝে মাঝে আমরা এটাও শুনি যে অনেকে সে 35,000 টাকা চাকরি পান না, খালি হাতে ফেরত যেতে হয়। আসলে এইটি কি কারণে ঘটে, মানে কোন তথ্যের অভাবে সেটি হয় না একটু বলবেন, মানে কোন ডকুমেন্টস কম থাকার কারণে সেটি তারা হয় না এটা বলবেন একটু। আর যদি পরবর্তীতে তিনি সেগুলো আপনাদেরকে দিতে পারেন তাহলে কতদিন পর্যন্ত সেই সময়টা থাকে? ধন্যবাদ আপনাকে। আমরা আগেই বলেছি যে কোন কোন কাগজপত্র এই 35,000 টাকা নিতে গেলে লাগবে। আমরা সাধারণত প্রেফার করি, যদি বিবাহিত হয় তাহলে স্ত্রীর আসতে হবে, অথবা স্ত্রীর ভোটার আইডি, এটা আমরা প্রেফার করি। যদি সেটা না হয় তাহলে তার পক্ষে একজন আসতে পারে, তবে সেটা এই চেয়ারম্যানের কাছ থেকে এই ওয়ারিশ সনদ, পারিবারিক ওয়ারিশ সনদ এবং ক্ষমতা অর্পণ, দুইটা ডকুমেন্ট আনতে হবে। যদি এই দুইটা থাকে আর তার সাথে তাদের ভোটার আইডির ফটোকপি থাকে, আইডি কার্ডের ফটোকপি থাকে, তাহলে আর কিচ্ছু লাগবে না। তবে যদি কেউ এখান থেকে না পায় তাহলে বুঝতে হবে যে তার কাগজ মিসিং আছে। মিসিং মানে কি, এই দুইটা কাগজ তার কাছে নেই। তো যদি না থাকে তাহলে আমরা তাকে চেকটা দিতে পারি না। আমরা যদি দিই তাহলে, এবং মৌখিক কথার উপরে যে অনেকে বলতে পারে যে আমরা গিয়েই পাঠিয়ে দিব, আমরা চেকটা দিয়ে দেন, তাহলে কিন্তু আমরা দেখা যায় যে তার পিছনে আমাদেরকে আবার ঘুরতে হয়, এবং অফিস চালাতে গিয়ে তখন আমরা নিজেরাই বিপদ পড়ব। কারণ মানুষ যখন বিপদে পড়ে অনেক ধরনের কথা বলে। আপনি সেই ডকুমেন্টগুলো আপনাকে সাবমিট করার জন্য কতদিন সময় দিবেন? এই ক্ষেত্রে আমরা তাদেরকে বলি যে আপনি এই ওয়ারিশ সনদ অথবা ক্ষমতা অর্পণ অথবা যে কোনো যে পেপারটা আপনার ল্যাকিং আছে, এটা যত তাড়াতাড়ি পারেন তত তাড়াতাড়ি আপনি এসে চেকটা নিয়ে যাবেন 35,000 টাকার। কিন্তু সর্বোচ্চ আমরা 3 মাসের ভিতরে এই মানে তাদেরকে অ্যালাউ করি। 3 মাসের ভিতরে যদি তারা এই চেকটা নেওয়ার জন্য কাগজপত্র আনে তাহলে তার কোনো সমস্যা নেই। দাদা, শেষ প্রশ্ন একটু ব্যক্তিগত কৌতূহল থেকেই করি, সেটি হচ্ছে নানান সময় দেখি আপনি আপনার যোগাযোগ মাধ্যমগুলোতে প্রবাসীদেরকে সচেতন করার লক্ষ্যে প্রতিনিয়ত ভিডিও আপলোড করে যাচ্ছেন। কখনো দেখি যে বিমানবন্দরে মরদেহ রিসিভ করার সময় কথা বলছেন, নানান তথ্য দিচ্ছেন, এবং ট্রেনিং সেন্টারগুলোতে যখন যাচ্ছেন ভিজিটে সেখানেও আপনি এগুলো বিভিন্ন তথ্য উপস্থাপন করতেছেন। অতীতে আমরা আসলে এই ধরনের প্রচারণা দেখিনি। এটার লক্ষ্য উদ্দেশ্য আসলে কি? একই সাথে আপনি প্রবাসী ডেস্কের পরিচালনার পাশাপাশি আর আপনি কি করেন? ধন্যবাদ। আমি আসলে যেটা চিন্তা করি, আমি নিজেও 2005 সালে কাতারে গেছিলাম চাকরি করার জন্যে, এবং বাংলাদেশ MHM স্কুল অ্যান্ড কলেজের ইংলিশের লেকচারার হিসেবে আমি ওখানে 1.5 বছর চাকরি করেছি। তো সেখানে গিয়ে দেখেছি যে প্রবাসীদের যে কষ্ট, এবং এই যে তারা কীভাবে রেমিটেন্স পাঠায়, রেমিটেন্স পাঠাতে কি সমস্যা, ওখানে ডকুমেন্টেশনে কি সমস্যা, ভিসা যে প্রতি বছর রিনিউ করা হয় সেই টাকাটা কে দিবে, এসব অনেক কিছু আমি জেনেছি। এবং পরবর্তীকালে দেখেছি যে মিডল ইস্টের যে আবহাওয়া, সেখানে একটা মানুষ বছরের পর বছর থেকে বাংলাদেশে টাকা পাঠাচ্ছে, কিন্তু একটা তথ্যের অভাবে দেখা যায় যে সে অনেক সাফার করে। তা আমার কাছে মনে হয়েছে এই মন্ত্রণালয়ে যখন আমি জয়েন করি, এবং আমি স্বপ্রণোদিতভাবেই আমি এই কাজটা করে থাকি। আমি বিভিন্ন ইউনিয়ন পরিষদে গেছি, হাটবাজারে গেছি, এডুকেশনাল ইনস্টিটিউশনে গেছি, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, পাবনা, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, যে জায়গাতে আমি ফিল্ডে প্রায় 10 বছর কাজ করেছি, সেখানে আমি একদম প্রত্যন্ত অঞ্চলে মানুষের সাথে মিশে মানুষকে সঠিক তথ্য দেওয়ার, বিশেষ করে আমাদের যে সরকারি প্রতিষ্ঠানগুলো এর সাথে জড়িত আছে, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো, যেটাকে আমরা সংক্ষেপে BMET বলি, ওয়েজ আর্নার্স ওয়েলফেয়ার বোর্ড, বোয়েসেল, প্রবাসী কল্যাণ ব্যাংক, এই সমস্ত, এছাড়াও আমাদের বাইরের যে
লেবার উইংগুলো আছে, সব তথ্য আমি কিন্তু সবসময় মানুষকে দেওয়ার চেষ্টা করেছি। আমি লেখার মাধ্যমে দিয়েছি। এছাড়াও আমি একটা ফিল করেছি যে এখানে তথ্যের একটা বড় ঘাটতি আছে। মানুষ যারা যায় তারা মিস ইনফরমেশন পায় এবং অনেক সময় তাদের ইগনোরেন্স থেকে তারা অনেক ধরনের চিটেড হয় এবং এক্সপ্লয়েটেড হয়। তো এটাকে প্রিভেন্ট করার জন্য, এটাকে মিটিগেট করার জন্যে আমি এই মানুষকে এম্পাওয়ার করার চেষ্টা করি। আমি লিফলেট তৈরি করি, আমি বুকলেট তৈরি করেছি। যে অফিসেই যখন ছিলাম আমি বুকলেট তৈরি করে বিভিন্ন ফোরামে প্রচার করেছি। এছাড়াও আমি এর উপরে একটা রেফারেন্স বই লিখেছি যেটার নাম হচ্ছে অভিবাসন বন্ধু। আপনি অভিবাসন বন্ধু দিয়ে সার্চ দিবেন, আমি কিন্তু এটা ফ্রি দিয়েছি মানুষকে। এই 250 পাতার বই ফ্রি অফ কস্ট। এখানে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের ওয়েবসাইটে, ওয়েসএলের ওয়েবসাইটে, তারপরে বিএমইটির ওয়েবসাইটে, এছাড়াও চট্টগ্রাম বিভাগের কুমিল্লা জেলার যে পোর্টাল আছে, সরকারি পোর্টাল, জনশক্তি অফিসের পোর্টাল, চিটাং পোর্টাল, অনেক লিঙ্ক আপনি পাবেন যেখানে এই বইটা আপলোড করা আছে। সো অভিবাসন বন্ধু দিয়ে সার্চ দিলে আপনি এই বইটা ডাউনলোড করতে পারবেন ফ্রি অফ কস্ট। এখানে অভিবাসন সম্পর্কিত যথেষ্ট তথ্য এবং এই প্রতিষ্ঠানগুলোর সম্বন্ধে বিস্তারিত আলোচনা আছে। তা আমি এর পাশাপাশি প্রবাসীদের নিয়ে কবিতা লেখা, প্রবাসীদের জীবন প্রণালী নিয়ে অনেক চিন্তা ভাবনা, সবসময়ই ইনোভেটিভ কাজ করতে পছন্দ করি এবং চাই যে অফিসে যখন আমি দায়িত্বপ্রাপ্ত হয়েছি আমি সেই অফিসটাকে স্বচ্ছ সেবার মাধ্যমে মানুষের কাছে যাতে সর্বজন স্বীকৃত একটা ভালো অফিসে পরিণত হয়। সেই অফিসের ইমেজ বিল্ডিং থেকে শুরু করে যারা কাজ করে তাদের বিভিন্ন মোটিভেশনের মাধ্যমে আমরা চেষ্টা করেছি যাতে যারা বিদেশ যায়, যারা বিদেশ থেকে ফিরে আসে এবং তাদের পরিবার সবাই যেন উপকৃত হয়, কারণ আমি নিজেও একজন প্রবাস ফেরত। দাদা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ব্যস্ততার মধ্যেও সময় দিয়ে প্রবাসীদের অনেক তথ্য দিলেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ।